হঠাৎ করে সুমন বলল, লাদেন একটা কথা বলবো। বল, কি বলবি? না মানে আমি বলতে চাইছি, তুই কি তোর জীবনে কারোর প্রেমে পড়েছিলি? সুমনের কথা শুনে আমার রাগ মাথায় উঠে গেছে। শালা আমার সম্পর্কে সব কিছু জানে, এরপরেও এসব প্রশ্ন করছে। হঠাৎ করে গাড়ির চাকা বাহিরে কোনো কিছুর সাথে লাগার কারণে রিয়া আমার উপরে এসে পড়ল। কি যে একটা বিপদে পড়লাম, না পারছি কিছু বলতে, না পারছি কিছু করতে। রিয়ার দিকে একবার চোখ গরম করে তাকাতেই রিয়া ভয়ে চুপচাপ হয়ে বসে পড়ল। সুমন আমাকে আবার প্রশ্ন করল, লাদেন আমি কি বলেছি? আমার প্রশ্নের উত্তরটা দিবি না? দেখ সুমন, মেজাজ এমনি অনেক গরম হয়ে আছে, এর ভেতরে আমাকে আর রাগান্বিত করবি না। আর তুই কি এখন আমার সাথে মজা করছিস? আপু আমার দিকে তাকিয়ে বলল, ঠান্ডা খাবি? এনে দিব কি? আমি কিছু বলার আগে রিয়া বলে দিল, শুধু ঠান্ডা খেলে কি হবে? তোমার ভাইকে বরফ দিয়ে গোসল করিয়ে আনো, তাহলে মেজাজ হয়তো কিছুটা ঠান্ডা হবে। আমি আর কারো কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ বসে আছি। আমি জানি রিয়া সবাইকে ওর দলে নিয়ে গেছে। সবাই এখন চাই আমি যেন রিয়াকে বিয়ে করি। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আপু বলল, আমরা চলে এসেছি। আমি শুধু আপুর দিকে তাকিয়ে বললাম, তুই না বলেছিলি আমাদের অনেক দূর যেতে হবে, আর এখন এত তাড়াতাড়ি আমরা চলে এলাম? এত নাটক করার কি দরকার ছিল বল? সকাল সকাল তো আমাকে একটু ঘুমাতেও দিলি না। আপু একটা মুচকি হাসি দিয়ে বলল, যে মেয়েকে আমরা দেখতে এলাম, এই মেয়ে কিছুক্ষণ পর কলেজে চলে যাবে, এজন্যই তো তাড়াতাড়ি চলে এলাম। গাড়ি থেকে নামতেই একটি ছেলে আমাদের দিকে এগিয়ে এলো। সুমন আমার কানে কানে বলল, এই ছেলেটা নাকি মেয়ের ভাই, মানে আমার শালা হবে। আপু আর সুমন আগে আগে যেতে লাগলো, সেতু মাঝখানে আর রিয়া আমার সামনে। হঠাৎ আলতো আওয়াজ করে রিয়া বলল, আমাকে ছাড়া অন্য মেয়ে বিয়ে করে তুমি সুখে থাকতে পারবে বুঝি? রিয়ার কথার উত্তর দিয়ে আমি বললাম, মুরব্বীদের মুখে শুনে এসেছি, সবাইকে এক কথা বারবার বলতে নেই, তাহলে ওদের শরীরের ভাব বেশি হয়ে যায়, নিজেকে নিজে চিনতে পারে না। সবাইকে বেশি তেল দিতে নেই। থাক, এখন আর কথা বাড়াতে চায় না, ভালো একটা কাজে এসেছি, প্লিজ এখানে কোনো ধরনের ঝামেলা করো না। রিয়া মুচকি হাসি দিয়ে বলল, ভালোবাসার মানুষ যদি সুখে থাকে তাহলে তাকে আমি কেন বিরক্ত করব? আমার জীবন হয়তো দুঃখে যাবে, নয়তো ওপারে গিয়ে তোমার জন্য দোয়া করব। তবে একটা কথা কি, আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম, তবে সেটা প্রকাশ করার আগে যে এত কিছু হয়ে যাবে এটা আমি জানতাম না। দোয়া করি তোমার জীবন যেন সুখেই যায়। এই কথাগুলো বলে রিয়ার চোখের পানি মুছল। রিয়ার কথাগুলো শুনে আমার বুকের মাঝে কেমন জানি চিনচিন করে ব্যথা করতে লাগলো। কেন এমন হলো এটা বলতে পারছি না, তবে আমার কেমন যেন মনে হচ্ছে আমি আমার আপনজন কাউকে হারাতে বসেছি। বাসার ভেতরে গিয়ে সুমনের পাশে চুপচাপ বসলাম। আপু আর রিয়া ভেতরে গেল। সেতু আমাদের সামনে গিয়ে বসলো। সেতুর দিকে তাকাতেই সেতু আস্তে করে বলল, দোয়া করি মেয়েটা যেন কালো হয়, আর এই কি যেন বলে না, বয়ফ্রেন্ড নাকি। সুমন সেতুকে ধমক দিয়ে বলল, চুপ করবে সেতু, এসব কথা কেউ বলে? যদি ওদের কেউ শুনে ফেলে তো কি হবে? সেতু আর কিছু না বলে মন খারাপ করে বসে আছে। কিছুক্ষণ পর আপু আর রিয়া বাহিরে আসলো। আপু আমার পাশে বসে বলল, আমি বলছি না মেয়েটা তোর সাথে খুব মানাবে? সাথে রিয়াও তাল মিলিয়ে বলল, ওর সাথে খুব মানাবে, বলতে হবে মেয়েটা অনেক সুন্দর। রিয়ার কথা শুনে আমি ওর দিকে একবার তাকালাম। মনটা চাইছে রিয়াকে আপন করে নিতে, কিন্তু কোনো এক বাধার কারণে পারছি না। আমি জানি রিয়া ওর ভেতরে কতটা কষ্ট চেপে রেখে এসব কথা বলছে, যে কিনা আমাকে এত ভালোবাসে, আর আজকে আমার জন্যই ও মেয়ে দেখতে এসেছে। আমি বুঝতে পারছি না ও কিভাবে এখানে আছে। কিছুক্ষণ পর মেয়ের মা বাবার সাথে আমার পরিচয় হলো। সব মিলিয়ে মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে। অনেকক্ষণ পর মেয়েকে আমাদের সামনে নিয়ে আসলো। সুমন আমার কানে কানে বলল, মুখ তুলে একবার সামনে তাকিয়ে দেখ, ভালোই সুন্দর আছে, তুই কি বলিস? সুমনের কথা মতো সামনে তাকিয়ে দেখি সত্যি সুমনের কথাই ঠিক, মেয়েটা মোটামুটি ভালোই সুন্দর আছে, তবে পিচ্চি। মেয়ের বাবা আপুকে বলল, তা মা কিছু হা না উত্তর দাও। আপু আমার দিকে তাকিয়ে ইশারা করে বলল, কি পছন্দ হয়েছে? আমি আপুর দিকে না তাকিয়ে রিয়ার দিকে তাকালাম। রিয়ার চোখে প্রায় পানি আসবে আসবে অবস্থা হয়ে গেছে। এই মুহূর্তে আমি কি বলবো ভেবে পাচ্ছি না, তবে হাসি মুখে আপুর দিকে তাকালাম। আপুও হাসি মুখে বলে দিল, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, এখন কথাবার্তা বলে সবকিছু ঠিকঠাক করে ফেলি। মেয়ের বাবা বলল, সকালে আসতে বলেছি দেখে আপনারা আবার কিছু মনে করেন নাই তো? আমার মেয়ের আবার পরীক্ষা চলছে তো, এজন্যই বললাম। সুমন মেয়ের বাবাকে প্রশ্ন করেই দিল, মেয়ের যদি পরীক্ষা চলে তাহলে ছেলে দেখেছেন কেন?
আগে ভালো করে পড়াশোনা করবে, তারপর না হয়। মেয়ের বাবা হাসি দিয়ে বলল, আমিও এটাই চাইতাম, আমার মেয়ে আগে পড়াশোনা করবে, তারপর বিয়ের চিন্তা করবে, কিন্তু আমার মা মৃত্যুর পথযাত্রী, ওনার একটা আবদার, যাওয়ার আগে আর কি নাতিন। সুমন মেয়ের বাবাকে থামিয়ে বলল, বুঝেছি আঙ্কেল, আর বলতে হবে না, এখন কিভাবে কি, আর আপনাদের মত কি? মেয়ের বাবা বলল, আমার মায়ের কখন যে কি হয়ে যায় এর কোনো ঠিক ঠিকানা নেই, এজন্য আমি চাইছি আগামী শুক্রবারে বিয়ের কাজটা শেষ করে ফেলতে, আমার মা মরার আগে তার ইচ্ছেটা পূরণ করে ফেলি। আমার মেয়ে আজকে পরীক্ষা দিলেই শেষ, এখন আপনাদের মত। আমি তো চোখ বড় করে আপুর দিকে তাকালাম। রিয়া হঠাৎ কণ্ঠস্বর নিচু করে বলল, সুমন ভাইয়া, আমি ভেতরে আছি, যদি কোনো দরকার লাগে আমাকে বলবেন, কেমন? আপু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। মনে মনে বললাম, আজকে কি নিজের বিপদ নিজেই ডেকে আনছি নাকি? আমাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে সুমন উত্তর দিল, আলহামদুলিল্লাহ, আমরাও রাজি আছি। আমার বন্ধু এমনিই চাকরি করে, কয়েকদিন ছুটি নিয়ে এসেছে, আর এই সুযোগে কাজটা সেরে ফেললে ভালো হবে, কি বলেন? মেয়ের বাবাও হাসি মুখে বলল, তাহলে এই কথাই রইল, আমার মেয়ে হয়তো কিছুক্ষণ পর পরীক্ষা দিতে চলে যাবে, তা তোমরা কি কেউ আমার মেয়ের সাথে আলাদা করে কথা বলতে চাও? আপু শুধু বলল, মেয়ে রাজি থাকলেই হবে, কথা বললে আর কি হবে। এভাবেই সব কথা বলতে বলতে অনেকটাই সময় চলে গেল। খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে সবাই রওনা দেব বলে বাসা থেকে বের হলাম। তবে আমি শুধু বারবার রিয়ার দিকে তাকিয়ে দেখছি, রিয়া একটাও কথা বলে নাই, কেমন যেন চুপচাপ হয়ে গেছে। গাড়ির ভেতরে সেতুর পাশে গিয়ে রিয়া বসলো, আর আমি আপুর পাশে। সুমন সামনে বসে বলল, তা লাদেন, মেয়ে কি তোর পছন্দ হয়েছে, নাকি পরে আবার আমাদের বকা দিবি? আমি হাসি মুখে বললাম, পছন্দ না হবার কি কারণ আছে, তবে মেয়েটা কেমন যেন পিচ্ছি পিচ্ছি। আপু খুশি হয়ে উত্তর দিল, তাহলে আমরা কি বলে দিব মেয়ে আমাদের পছন্দ হয় নাই, মেয়ে এখনও পিচ্ছি আছে? আমি আপুর দিকে ভালো করে একবার তাকিয়ে বললাম, আমি কি কখনো এই কথা বলেছি? সে তো হঠাৎ করে বলে উঠল, আমাদের আগামীকাল যেতে হবে, এখানে থাকলে আপুর কোনো কিছু হয়ে যেতে পারে, তাই আমি আপুকে নিয়ে চলে যাব। রিয়া সেতুকে ধমক দিয়ে বলল, আমি তোকে বলেছি কিছু বলতে, চুপচাপ বসে থাকতে পারিস না? এই পর্যন্ত বলে রিয়াও চুপ হয়ে গেল। আমি এখন সত্যি বুঝতে পারছি না আমি কি করব। অনেকক্ষণ জার্নি করার পর বাসার সামনে গিয়ে নামলাম। বাসার ভেতরে না গিয়ে বললাম, সুমন, আমাকে এখন এক জায়গায় যেতে হবে, কিছু মনে করিস না। সুমন আমার দিকে তাকিয়ে বলল, হঠাৎ করে তুই আবার কোথায় যাবি? আর আমার জানা মতে তোর তো এমন কোনো দরকার নেই যে তোর কোথাও যেতে হবে। আপু আমার কাছে এসে বলল, ভাইয়া, মাত্র না তোমার বিয়ের সব কিছু ঠিকঠাক করে এলাম, এখন আবার কোথায় যেতে চাইছো? আপু, এমার্জেন্সি একটা দরকার পড়ে গেছে হঠাৎ, কিছু মনে করো না, আমি যাব আর আসব। পাশ থেকে সুমন বলল, তুই যাবি, কোনো সমস্যা নেই, তবে তোর সাথে রিয়াও যাবে। বলা তো যায় না, তুই যদি আমাদের। দেখ সুমন, তুই আমার বন্ধু, আবার আমার বোনের জামাই হিসেবে আমি তোকে মানি। আমি কি তোর সাথে মিথ্যে কথা বলবো বল? আচ্ছা ঠিক আছে, যা, সমস্যা নেই, তবে আজকেই চলে আসবি। রিয়া আমার কাছে এসে আমার হাতে মোবাইলের মতো কি একটা দিয়ে বলল, যদি কোনো বিপদে পড়ো তাহলে আমাকে জানিয়ে দিও, আমি চলে আসব। রিয়ার জিনিস রিয়ার হাতে দিয়ে বললাম, যেই মেয়েকে আমার সাহায্য করতে হয় সবসময়, সে আবার আমাকে কি সাহায্য করবে? আমার কথা শুনে লজ্জায় রিয়া কোনো কিছু না বলে চুপচাপ আপুর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি আর কোনো কিছু না বলে সামনে যেতে লাগলাম। তবে শেষে রিয়াকে আমার এসব কথা বলা ঠিক হয় নাই। নিরিবিলি একটা জায়গায় গিয়ে ডানা মেলে শূন্যে উড়াল দিলাম। মাঝে মাঝে একটা বিষয় চিন্তা করলে খুব ভালো লাগে। আগে ছিলাম কি আর এখন হয়েছি কি, হ্যাঁ, চিন্তা করা যায়? নিচে নেমে কোনো মতে মুখ ঢেকে আমাদের বাসার দোকানের সামনে গেলাম। কতদিন পর আমার নিজের বাড়িতে এসেছি, মনটাই ভরে গেল। মুক্তা আমাকে ভেতর থেকে দেখে একেবারেই চিনে গেল। মুক্তা আমাকে দেখার সাথে সাথে দোকান বন্ধ করে সামনে হাঁটতে লাগলো। আমিও ওর পেছনে পিছনে যেতে লাগলাম। কিছুক্ষণ পর মুক্তা নিরিবিলি একটা পরিবেশে দাঁড়িয়ে বলল, কেমন আছো লাদেন? মুক্তার মুখে আমার নাম শুনে আমি খুব অবাক হলাম। তাও মুক্তার কথার উত্তর দিয়ে বললাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি? মুক্তা হাসি মুখে বলল, আমি অনেক অনেক ভালো আছি, যা বলার বাহিরে। তুমি আমার জন্য যা কিছু করেছো না, কি বলবো আর তোমাকে। আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো তুমি। তবে একটা কথা, তোমাকে আর পালিয়ে বেড়াতে হবে না। আমি সেই দিনই থানায় গিয়ে তোমার আম্মুকে যারা খুন করেছে তাদের ধরিয়ে দিয়েছি। আমার কাছে ভিডিও ফুটেজ ছিল, আমি কোনো এক কারণে ভিডিও করে রেখেছিলাম, কিন্তু কোনো একদিন যে এর প্রয়োজন হবে তা আমি জানতাম না।
কোর্টে তোমাকে নির্দোষ প্রমাণিত করেছি আমি। তুমি ছিলে না, আমি বলেছি তুমি পালিয়ে অন্য কোথাও আছো। শুধু একদিন সময় করে কোর্টে গিয়ে দেখা করে আসবে। আর তোমার চাচা চাচি সব সময় আমাকে তোমার কথা বলে। তুমি কই আছো, আমি যেন তাদেরকে তোমার কাছে নিয়ে যাই। তুমি একা এত কিছু কিভাবে করলে? মুক্তা মাথা নিচু করে বলল, জীবনটাই তো অহংকার করে কাটিয়ে দিলাম। আবার যখন যাকে পারতাম তাকে ব্যবহার করতাম। আর আমি এসব করতে পেরেছি একজনের জন্য, যে আমাকে এখানে আসার পর থেকে সব সময় সাহায্য করেছে। সেই ছেলেটি হলো রাসেল। আমি হাসতে হাসতে বললাম, তাহলে শেষমেশ ভালোই হয়ে গেলে। তার টাকা পয়সা? মুক্তা আমাকে থামিয়ে দিয়ে বলল, দোকান দেখিয়ে ব্যাংক থেকে লোন নিয়েছি। সব কিছু বুঝলাম। আচ্ছা, সমস্যা নেই, আমি কয়েকদিন পর আসছি, চিন্তা করো না। আর মায়া আর আমার সৎ বাবা কি করতো? মুক্তা এই সম্পর্কে কোনো কিছু না বলে বলল, ওদের কথা বাদ দাও, অন্য একদিন বলবো। আজকে আমার মুড ভালো আছে। এসব বলে এখন আর মনটাকে খারাপ করো না। তা তোমার কি খবর? আমার আবার খবর, আজকে মেয়ে দেখে আসলাম। আগামী সপ্তাহে বিয়ে। বিয়েটা বুঝি রিয়ার সাথে না? আরে না, বিয়েটা অন্য একটা মেয়ের সাথে। তুমি তো জানো রিয়া আমার সাথে কি কি করেছে। এরপরেও ওকে আমি কিভাবে বিয়ে করি? মুক্তা আমার কথা শুনে